নমস্কার, গল্পের কোলাহলের 105 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, তোমরা কি কখনো এরকম কোনো গ্রামে গেছো যেখানের মানুষরা সকালবেলায় একরকম, একদমই স্বাভাবিক, তবে রাতের বেলায় সেই সব মানুষরা পাল্টে যায়, হয়ে ওঠে পৈশাচিক? এরকমই আজকের একটি ঘটনা পাঠিয়েছে ঐশী আমাদের মেল আইডিতে। ঐশী এর আগেও আমাদের চ্যানেলে একটি ঘটনা পাঠিয়েছিল, সেটি আমরা আপলোড করেছিলাম 75 নম্বর এপিসোডে, যেটি ছিল ডুয়ার্সের রিসোর্টের একটি ঘটনা। তো ঐশীর ওই ঘটনাটি পাঠানোর পর অনেক ভালো রেসপন্স পেয়েছিল, তাই ঐশীর মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে পাঠিয়েছে, সেটাই থাকছে আজকের এপিসোডে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প পাঠাতে পারো আমাদের জিমেল আইডি golperkolahol@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই, আর কে কোথা থেকে এই ঘটনাটা শুনছো সেটা জানালে আমি সব থেকে বেশি খুশি হব। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। ঐশী যেমনভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন থাকছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়নদা, আমি ঐশী। আমার খুব ভালো লেগেছিল তুমি যখন আমার ঘটনাটি পাঠ করে শুনিয়েছিলে 75 নম্বর এপিসোডে, তাই আবারও একটা ঘটনা পাঠালাম। যদি তোমার ভালো লাগে তুমি তাহলে এটাও শুনিও, অপেক্ষায় রইলাম। এই ঘটনাটি আমার বড় মামার সাথে ঘটে যাওয়া ভারী অদ্ভুত একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার মামার সাথে মালদার একটি গ্রামে 1994 সালে। ঘটনাটি মামার মুখ থেকেই আমি শুনেছিলাম। আমার মামার অনুরোধ নিয়েই আমি পাঠালাম তোমাকে সেই ঘটনাটি। তখন মামা কাজ করত একটি নামকরা সংবাদ পত্রিকাতে। সাংবাদিক হিসেবে ভালোই নাম যশ ছিল তখন মামার। আর মামার সাথে তখন জুনিয়র হিসেবে একজন কাজ করত, তার নাম তপন খাঁ। মামার অফিস থেকে সেবারে মামাকে যেতে বলেছিল মালদার একটি গ্রামে, সাথে তপন খাঁকে নিয়ে যেতে বলেছিল। গ্রামের নাম মাসানপুর। বর্তমানে সেই গ্রামের অস্তিত্ব আর নেই। তখন সেই গ্রামে নাকি হঠাৎ করে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল। তাই সাংবাদিক হিসেবে আমার মামাকে আর তপন খাঁকে এই ব্যাপারটা নিয়ে লেখালেখি আর তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল। আমার মামার নাম হচ্ছে আনন্দ। ওই গ্রামে যাওয়ার আগে আমার মামা আর তপন খাঁ এই বিষয়টা নিয়ে অনেক তদন্ত করে। তদন্ত বলা ভুল, বিষয়টা নিয়ে অনেক পড়াশুনো করে ওরা দুজনে। তারপর একদিন সকালে ওরা পৌঁছায় সেখানে। মাসানপুর গ্রামটা সকালবেলায় দেখলে আর 5টা গ্রামের মতোই লাগতো, তবে রাতে সেই গ্রামের রূপ ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের লোকজনের আচার আচরণ সকালে একরকম থাকতো, আর রাতে তারা যেন অচেনা হয়ে উঠত। সংবাদ পত্রিকার অফিস থেকেই আমার মামাকে আর তপন কাকুকে থাকার জায়গা করে দিয়েছিল। গ্রামে ঢুকেই কিছুটা গিয়ে একটি ছোট্ট বাড়ি। বাড়িটা পাকা হলেও তার ছাদটা ছিল টালির। তবে ভাগ্য ভালো ছিল ওদের যে বাড়ির বাইরেই একটি ছোট বাথরুম ছিল, কারণ আনন্দ মামা আর তপন কাকু শহুরে মানুষ। তাদের সকালবেলায় জমিতে লোটা নিয়ে যাওয়ার স্বভাবটা একদমই ছিল না। সেই নিয়ে একটু চিন্তায় ছিল দুজনেই। তারপর বাথরুমটা দেখে তারা একটু স্বস্তি পায়। ঘরেতে দুজন লোকের জন্য রান্না করার মতো বাসনপত্র সবই ছিল। বাজারের দূরত্ব বেশি দূরে ছিল না। ওরা ঠিক করে দুজনে মিলেই সেখানে নিজেদের খাবারের আয়োজন করে নেবে। বিকেলের দিকে তপন কাকু আর মামা একটু বেরোয় গ্রামটা ঘুরে দেখতে, আর মনে মনে ভেবেছিল যদি কোনো গ্রামবাসীর থেকে কিছু তথ্য সংগ্রহ করা যায়।
গ্রামের রাস্তা দিয়ে যখন ওরা হাঁটছিল, একটা ভারী অদ্ভুত জিনিস হয়। গ্রামের লোকেরা মামাকে আর তপন কাকুকে দেখে এমন ভাব করছিল যেন তারা ওদের অনেক দিন আগে থেকে চেনে, নামও জানতো ওরা। এদিকে মামা আর তপন কাকু প্রথমবার গেছিল সেই গ্রামে, তাও আবার এখনকার মতো অত ইন্টারনেট বা ফোনের চল ছিল না। সেই সময় ওরা চিনল কি করে এই খটকাটা মনে ঘুরছিল দুজনেরই। গ্রামের রাস্তার ওপরেই একটি মুদিখানার দোকান চোখে পড়ে। ওরা সেখানে যায়। সেখানে লোকটির সাথে কথা বলে জানতে পারে ওনারই দোকান, নাম মলয় মুদি। তখনও নিজেদের পরিচয় দেয়নি ওরা। তার আগেই মামা জিজ্ঞাসা করে, দাদা বলছি এই কিছুদিন যাবৎ এই গ্রামে অনেক মানুষ নিখোঁজ হচ্ছে, সেই ব্যাপারে কিছু জানেন আপনি? মলয় মুদি বলে, নিখোঁজ বলা ভুল হবে আনন্দদা, যারা নিখোঁজ হচ্ছে হয়তো তারা সঠিক ঠিকানাতেই ফিরে যাচ্ছে। মামা পাল্টা প্রশ্ন করে, আপনি আমার নাম জানলেন কি করে? আর নিখোঁজরা সঠিক ঠিকানায় ফিরে যাচ্ছে, এরকম হেয়ালি কথার অর্থ কি? মলয় মুদি বলে, আপনারা নতুন এসেছেন এই গ্রামে, সময় নিন, নিজেরাই সব বুঝতে পারবেন আস্তে আস্তে। এখন খদ্দের আসছে বিক্রি বাট্টার সময়, পরে আসবেন তখন বলবো না হয়, বলে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। মামা আর তপন কাকু আবার রাস্তা ধরে সোজা হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখে একটি বাড়ির বাইরে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতে ওরা দেখে ভিড়ের মধ্যে সবাই বলছে মাধববাবু নাকি নিখোঁজ হয়ে গেছে সকাল থেকে। ওরা দুজন সেটা শুনেই তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢোকে। দেখে মাধববাবুর মেয়ে আর বউ ঘরের মধ্যে বসে কথা বলছে। গ্রামের আরও অনেক লোকজন সেখানে রয়েছে। মাধববাবুর বউ শুধু দুটো হাত তুলে গড় করছে সামনের দিকে তাকিয়ে, আর বলছে, ওগো আমি আসবো গো খুব তাড়াতাড়ি, তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। চোখ যায় মাধববাবুর মেয়ের দিকে, সে অঝরে কাঁদছে বাবা বাবা বলে। মাধববাবুর মেয়ের বয়স ছিল ওই 8 কি 9 বছর। আমার মামা কাছে যায় মাধববাবুর মেয়ের, জিজ্ঞাসা করে, তোমার বাবা কি করে নিখোঁজ হয়েছে তুমি জানো? মাধববাবুর মেয়ে তাকায় মামার দিকে, অচেনা মানুষ দেখে একটু ইতস্তত করে, তারপর বলে, আমার বাবা তো মারা যাওয়ার পরেও বেশ কিছুদিন ছিল আমাদের সাথে, কিন্তু আজকে সকাল থেকে আর দেখতে পাইনি। শুধু বাবার ঘরের ভেতরে ওই বাবার মূর্তিটা রয়েছে। মেয়েটির কথা শেষ হওয়ার সাথে সাথে মাধববাবুর স্ত্রী মেয়েটির কানটা ধরে মুলে দেয়, মামাদের সামনে থেকে তুলে নিয়ে চলে যায় পাশের একটি ঘরে। তারপর মামা আর তপন কাকু দেখে ঘরে থাকা সকল গ্রামবাসীরা কেমন হিংস্রভাবে তাকিয়ে আছে ওদের দিকে। গ্রামবাসীদের এরকম আচরণ দেখে ভয়ে বেরিয়ে আসে ওরা। মাধববাবুর বাড়িটা থেকে বেরিয়ে একটু হেঁটে যেতেই পেছন থেকে একজন লোকের ডাক শুনতে পায়, আপনারা কি কোনো ঠিকানার খোঁজ করছেন? ওরা পেছনে ঘুরে দেখে একজন প্রাপ্তবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে। গায়ের রং শ্যামলা, চোখগুলোতে লুকিয়ে রয়েছে কেমন যেন একটা নেশা নেশা ভাব, যেন উনি চোখ দিয়েই মামা আর তপন কাকুর পুরো ইতিহাস জেনে ফেলেছে। তপনবাবু বলে, না আসলে আমরা সাংবাদিক, এই গ্রামের মানুষদের হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়টা নিয়ে একটু তথ্য সংগ্রহ করছি। উল্টো দিকের ওই ব্যক্তিটি বলে, তপনবাবু আর আনন্দবাবু আপনারা আজকে বাড়ি চলে যান, কাল বিকালে আসবেন আমার বাড়িতে, সেখানে না হয় কথা হবে। বলে লোকটি মাধববাবুর বাড়িতে ঢুকতে যাবে, মামা জিজ্ঞাসা করে, আপনার পরিচয়টা আমরা পেলাম না ঠিক। লোকটি তখন বলে, আমার নাম তীর্থঙ্কর বাগচি, আমি এই গ্রামের একমাত্র বৈদ্য।
বলে লোকটি ঢুকে যায়। মামা আর তপন কাকু নিজের ঘরে চলে আসে। নিজেদের মধ্যে থাকা প্রশ্নগুলো নিয়ে অনেক কথোপকথন হয়। তারপর ওরা ঘুমিয়ে পড়ে। মামার ঘুম ভাঙে তপন খাঁয়ের ডাকে। মামা দেখে তপন খাঁ ভয় ভয় মামাকে ডাকছে আর বলছে জানলা দিয়ে বাইরে দেখতে। মামা উঠে জানলার বাইরে দিয়ে ঘরের বাইরেটা দেখে। সেখানে চোখে পড়ে অনেক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের সবাইকেই চেনা চেনা লাগে। তপন খাঁ পাশ থেকে বলে, আনন্দদা, গ্রামবাসীরা রাতের বেলায় এখানে কেন এরকম দাঁড়িয়ে আছে? মামার তখন চোখে পড়ে মলয় মুদিকে। দেখে সেও দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে। তার কিছুটা পাশেই দাঁড়িয়ে মাধববাবুর স্ত্রী। তাদের যেন কেউ বশ করে রেখেছে। আরেকটা জিনিস চোখে পড়ে মামার, তাদের শারীরিক উচ্চতা যেন স্বাভাবিকের থেকে বেশ অনেকটাই বেশি। দূর থেকে মুখটা অস্পষ্ট হলেও তাদের ঠোঁটের কোণের সেই পৈশাচিক হাসিটা মামা এড়িয়ে যেতে পারেনি। ভোর হওয়ার বেশ কিছুক্ষণ আগেই তারা সবাই মন্ত্রমুগ্ধর মতো হাঁটতে হাঁটতে যে যার নিজেদের বাড়ি চলে যায়। আলো ফুটতেই মুখে চোখে জল দিয়ে বেরিয়ে পড়ে মামা আর তপন কাকু। সোজা চলে যায় প্রথমে মাধববাবুর বাড়িতে। দরজা খোলেন মাধববাবুর স্ত্রী। মুখে এক গাল হাসি। ভেতরে আসতে বলেন। দেখে যেন বোঝাই যাচ্ছে না সারা রাত মাধববাবুর স্ত্রী দাঁড়িয়েছিল মামাদের ঘরের বাইরে। ওনার আচরণটা অনেকটাই বদলে গেছে। উনি মামা আর তপন কাকুকে বলে সেই দিন দুপুরে ওদের বাড়িতেই খেতে। সেটায় ওরা রাজি হয় না। তারপর মামা বলে, আপনার মেয়ে কাল আমাদের বলেছিল আপনার স্বামী নাকি আগেই মারা গেছেন। সেটা শুনেই মাধববাবুর স্ত্রীর মুখের হাসিটা যেন বদলে যায়। ঠোঁটের কোণ থেকে একটু লালা মেঝেতে পড়ে। সাথে সাথে মাধববাবুর মেয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে বলে, তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি। তোমরা থেকো না, তোমরা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মাও না হলে নিখোঁজ হয়ে যাবে। বলে এক প্রকার জোর করেই বার করে দেয়। মামা আর তপন কাকুর মাথায় তখন হাজার প্রশ্ন। রাস্তায় বেরিয়ে দেখে গ্রামবাসীদের আচরণও একদম স্বাভাবিক। তাদের মধ্যেই একজনকে সাহস করে তপনবাবু জিজ্ঞাসা করে তীর্থঙ্কর বাগচির বাড়ি কোথায়। তারা যে ঠিকানাটা বলে সেখানে পৌঁছে দেখে একটি ছোট একতলা টালির চালের বাড়ি। বাড়ির বাইরে অনেক মূর্তি সাজানো, যেন উনি নিজেই বানান সেগুলো। মামাদের দেখে উনি বেরিয়ে আসেন ভেতর থেকে। তারপর ভেতরে নিয়ে যায়। তপন কাকু সময় নষ্ট না করে আগেই জিজ্ঞাসা করে, এই গ্রামে যা হচ্ছে সেটার সম্বন্ধে আপনি কিছু জানেন না? উনি একটু হেসে বলেন, জানি বলেই তো আমি এই গ্রামে এসেছি, না হলে তো এই গ্রাম আর গ্রামই থাকতো না, একটা শ্মশানে পরিণত হতো। মামা জিজ্ঞাসা করে, কি হচ্ছে এই গ্রামে? উনি বলেন, এই গ্রামের মানুষরা সকালবেলায় একরকম থাকে আর রাতের বেলায় হয়ে ওঠে হিংস্র। তখন তারা মাংস আর রক্ত ছাড়া কিছু তো বোঝে না। তবে তারা আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি সেই একমাত্র ব্যক্তি যে ওদের সঠিক ঠিকানায় পৌঁছতে সাহায্য করে। মামার মাথায় খেয়াল পড়ল, এই গ্রামে এসে থেকে কোনো মুরগি, ছাগল বা গরু চোখে পড়েনি, আর কোনো পাখিও উড়তে দেখেনি ওই গ্রামের ওপর দিয়ে। রাতের বেলায় ঝিঝি পোকার ডাকও শোনা যায় না। তবে কি এই গ্রামের সকলেই মৃত? মামা প্রশ্নটা করে তীর্থঙ্কর বাবুকে। সেটা শুনে তীর্থঙ্কর বাবু বাড়ির পেছন দিকে নিয়ে যায় মামাকে। সেখানে গিয়ে মামা আর তপন কাকু পুরো হাঁ হয়ে যায়। কয়েকশো মূর্তি রাখা রয়েছে সেখানে। তাদের মুখের আদল সবই আলাদা। আর একটা মূর্তি দেখল গড়ছে। তীর্থঙ্কর বাবু বললেন, এই মূর্তিটি মাধববাবুর স্ত্রীর।
কাল সকাল থেকে আপনারা আর দেখতে পাবেন না ওনাকে। মামার এসব শুনে শরীর খারাপ করতে শুরু করে, মাথার ভেতরে তোলপাড় শুরু হয়। তপন কাকু বলে, তার মানে আপনি বলছেন এই গ্রামের সবাই মৃত, কেউ বেঁচে নেই? মাধববাবুর মেয়েও মৃত? মলয় মুদি, তার সাথে তো আমরা কথা বলেছিলাম। ঘাড় নাড়ে তীর্থঙ্কর বাবু। তার সাথে এও বলে, এখানে শুধু যে মূর্তিগুলো দেখছো তারাই শুধু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে পেরেছে, বাকি এই গ্রামের মৃতরা এখনো তো ঘুরে বেড়াচ্ছে। যাদের মূর্তি বানিয়েছে তারাই শুধু মুক্তি পেয়েছে। মামা জিজ্ঞাসা করে, আপনি কে আসলে? উত্তর দেয় না তীর্থঙ্কর বাবু, বলে, আজকে দেরি হয়ে যাচ্ছে, ফিরে যান। তখনই মামার চোখ গিয়ে পড়ে একটি মূর্তির ওপর। মূর্তিটা অবিকল আমার মামার বাবার মতন দেখতে। মামা জিজ্ঞাসা করে, এটা তো আমার বাবার মূর্তি। উত্তর আসে, হ্যাঁ, তোমার বাবাও তো মৃত। মামা সেটা শুনে চমকে ওঠে, বড় বড় চোখ করে তাকায় তীর্থঙ্কর বাবুর দিকে। এই কথাটা তো মামা বলেইনি তীর্থঙ্কর বাবুকে। আর দেখে তীর্থঙ্কর বাবুর চোখগুলো সবুজ, অনেকটা সাপের মতো। তপন খাঁ মামার হাতটা ধরে টেনে নিয়ে বেরিয়ে আসে। নিজেদের ঘরে ফিরে যায় ওরা। তারপর সেখানে বসেই ঠিক করে পরের দিন ওই গ্রাম ছেড়ে পালাবে। দুজনেই বুঝতে পারছিল না ওই গ্রামে কি ঘটছে, আর তীর্থঙ্কর বাবুই বা কে। ইতিমধ্যে বাইরে অনেক পায়ের শব্দ শুনতে পায়। তপনবাবু জানলার বাইরে দেখে সেখানে আবার প্রায় পুরো গ্রামের সবাই এসে দাঁড়িয়েছে, যেন তারা খুব রেগে আছে ওদের দুজনের ওপর। সেদিনকে যেন ওরা দাঁড়িয়ে নেই, এক পা করে এগিয়ে আসছে আরো। আর ওদের উচ্চতাও আগের দিনের তুলনায় আরো অনেকটাই বড়, প্রায় একটা বড় তাল গাছের সমান। তপন খাঁ আমার মামাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়, বলে ছুটতে। মামা রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। কিছুক্ষণ পর মনে হয় পাশে তপন খাঁ নেই। পেছনে ঘুরে দেখে তপন খাঁ রাস্তা আগলে দাঁড়িয়ে রয়েছে ওই গ্রামবাসীদের। আর তপন খাঁয়ের উচ্চতাও অনেকটা লম্বা হচ্ছে, অনেকটা ওই গ্রামবাসীদের মতো। তাহলে কি তপন খাঁ? মামার মাথায় একটা জিনিস খেলে যায়। আগের দিন ওই তীর্থঙ্কর বাবুর বাড়িতেই মামা তপন খাঁয়ের মূর্তিও দেখেছিল। তাহলে কি আগের দিন রাত্রিরেই তপন খাঁ মারা গেছিল? এই ভাবতে ভাবতেই জ্ঞান হারায় মামা। জ্ঞান ফিরতে দেখে হাসপাতালে শুয়ে। পরে জানতে পারে তাকে কলকাতায় আনা হয়েছে। একটু সুস্থ হতে খবর পায় ওই মাসানপুর গ্রামে যখন মামা আর তপন কাকু গেছিল, সেখানে পৌঁছানোর আগেই নাকি আরও রহস্যজনকভাবে ওই গ্রামের সকল মানুষরা নিখোঁজ হয়ে যায়। মানে তপন খাঁ আর মামা যাদের দেখেছিল তারা সবাই হয়তো মৃত ছিল, আর মামাকে বাঁচানোর জন্য তপন খাঁ নিখোঁজ হয়, মানে তপন খাঁ মারা যায়। এরপর অনেক জিজ্ঞাসাবাদ চলে মামাকে। মামা তীর্থঙ্কর বাগচির কথাও জানায় পুলিশকে। তবে ওই গ্রামে গিয়ে তল্লাশি চালানোর সময় কোনো সেরকম বাড়ি খুঁজে পাওয়া যায়নি যেখানে অনেক মূর্তি ছিল। সবাই সন্দেহ করেছিল মামার উপর। চাকরিটাও চলে যায় মামার। তবে মামা কলকাতায় থাকাকালীন মাঝে মাঝে রাতের বেলায় জানলার বাইরে তাকিয়ে দেখতে পেত সেই গ্রামবাসীদের, আর তাদের সবার সামনে দাঁড়িয়ে থাকতো তপন খাঁ। এরপর মামার সাথে কি ঘটেছিল আর তপন খাঁয়ের মৃত্যুর সাথে জড়িয়ে রয়েছে কি রহস্য, সেটা আমি না হয় একটা পরের এপিসোডে পাঠাবো। সেখানেই রহস্যর সমাধান হবে তীর্থঙ্কর বাগচি আসলে কে। ঐশী, ঘটনাটা কোথাও গিয়ে একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হচ্ছে। আমি অবশ্যই চাইবো এই ঘটনাটি, মানে বাকি যে অংশটা, মানে কি হলো তোমার মামার সাথে আর তপন খাঁয়ের রহস্যটা কি, তাড়াতাড়ি পাঠিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আমি শ্রোতাদেরও প্রেজেন্ট করতে চাই। আর
অনেক ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। আগের ঘটনাটি খুবই ভালো রেসপন্স পেয়েছে, আশা করি এটাও পাবে। শ্রোতা বন্ধুরা, জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।